কখনো কখনো আমরা এমন সুন্দর একটা মানে আমি একটু টিজ করে বলছি, এত সুন্দর ডিজাইন করি যে ইনডোর টেম্পারেচার ইজ 10 ডিগ্রিজ হায়ার দেন আউটডোর টেম্পারেচার। সো দিস ইজ আওয়ার ক্রিয়েশন। ধন্যবাদ শ্যামারা, আমি ফোনটা নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলছি। জি বলুন। আমাদের বর্তমান বিদ্যুতের যে ক্রাইসিস, তার পরিপ্রেক্ষিতে যে বাংলাদেশের বিভিন্ন শপিং মল গুলো আছে, আমরা বিভিন্ন শপিং মলের দোকানে ঢুকলে দেখি অনেকগুলো বাতি জ্বালিয়ে রাখে। পাশাপাশি বাংলাদেশের এখন বিভিন্ন প্রাইভেট ব্যাংক এবং অফিসগুলো প্রয়োজন নেই এসি 12 মাস এসি চালাচ্ছে তারা। সরকার যদি এই দিকগুলোতে একটু নজরদারি বাড়াতো তাহলে মনে আমরা অনেক এনার্জি সেট এখান থেকে করতে পারতাম, যেটা আমাদের গ্রামের কৃষি উন্নয়নে বিশেষ করে মৌসুমে সেচের কাজে ব্যবহার করে কৃষি উৎপাদনে অনেক অবদান রাখতে পারতাম। এই ক্ষেত্রে সরকার কপালে নজরদারি কোনো কি প্রয়োজন নেই? জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আমি প্রফেসর মুনাজের কাছে এই পয়েন্টটা দিয়ে যেতে চাই, সেটা এই যে সেন্ট্রাল এয়ার কন্ডিশন কনসেপ্টটা বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গেছে। এখন আমার মনে হয় কোনো কোনো প্রতিষ্ঠান সেন্ট্রাল এয়ার কন্ডিশন অফিস করতে না পারলে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে অন্যরা করছে আমারটা সেন্ট্রাল এয়ার কন্ডিশন নয় কেন। এটা এবং উনি যে শপিং মলের লাইটিং এর কথা বললেন, আসলে অতিরিক্ত লাইট ব্যবহার করার একটা প্রবণতা আমরা দেখছি, এই ব্যাপারে আপনার? আসলে ওই যে আমি যে কথাটা আপনার আগেই বললাম যে এটা তো আমাদের ক্লাইমেটে আসলে দরকার ছিল না। হ্যাঁ, দরকার কোথায়? যেখানে যেমন আপনার এখানে কিছু ইকুইপমেন্ট, এটা তো টেকনিক্যাল স্টুডিও, কিছু ইকুইপমেন্ট আছে আপনার, যেমন ব্যাংকে তাদের ভল্ট আছে যেখানে টাকা রাখতে হবে, তারপর কিছু আপনার সেকেন্ডারি কম্পিউটার সিস্টেম, ব্যাকআপ সিস্টেম, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম, সেগুলোর জন্য ডেফিনেটলি হয়তো জিনিসগুলো এমন ভাবে তৈরি করা যে আমার একটা এয়ার কন্ডিশনিং এনভায়রনমেন্ট, ইকুইপমেন্টের কারণে। হ্যাঁ, কারণ কিন্তু আমার যে ফ্রন্ট এন্ড যেটা, সেটা ব্যাংক বলেন, শপিং মল বলেন, সেগুলোতে কিন্তু মোটেও আমার এই জিনিসগুলো দরকার নেই। এখানে প্রবলেমটা হচ্ছে, এটা পরে হয়তো আমরা আলোচনায় আসবো, আমি শুধু একটু আলোচনাটা ধরিয়ে দিতে চাই যে আসলে আমাদের কোনো কোড নেই। আমার বিল্ডিংটা, এই শপিং মলটা কোন এনার্জি সিস্টেম, হ্যাঁ বিল্ডিং কোড আছে আমার, এনার্জি কোড ফর বিল্ডিংস, যেটা আমাদের এখানে নেই। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি পরে আলোচনা আসবো, এখানে বেশি দূর যাবো না। যে লিড, আমেরিকাতে লিডারশিপ ইন এনার্জি আপনার অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন, তারা প্রত্যেকটা বিল্ডিংকে আপনার সার্টিফাই করে যে এটা কতটুকু লিড সার্টিফাইড বিল্ডিং কিনা। সেই লেভেলে যদি আমরা যেতে পারতাম তাহলে অটোমেটিক্যালি আপনি যে প্রবণতাটা বললেন, ওই প্রবণতাটা হতো না যে আমার বিল্ডিং এ এসি নাই, এটা আমার প্রেস্টিজ নাই। উল্টাটা হতো তখন যে আমার বিল্ডিং আসলে সার্টিফাইড না, মানুষ তখন ওই বিল্ডিং আসতো না, বিকজ এটা মোর আপনার এনার্জি ইনএফিশিয়েন্ট একটা বিল্ডিং, তখন মানুষের কাছে এটা খারাপ ভাবে প্রকাশ হতো। এই কনসেপ্টগুলো যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় এই কালচার থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে আসতে পারবো। এই যে এনার্জি কোড সম্পর্কে একটু বলবেন, এই কনসেপ্টটা অনেকের কাছে পরিষ্কার নাও হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের অবশ্যই যেটা ডক্টর মুনাজ বললেন যে কোনো অভিভাবক তো নেই এনার্জি ইউজের ব্যাপারে, বিদ্যুতের ব্যবহারের ব্যাপারে। এনার্জি কোড হচ্ছে আপনাকে কিভাবে এফিশিয়েন্টলি এবং একটা বিল্ডিং তৈরি হবে, কিভাবে বিদ্যুৎ ব্যবহার করবেন, এবং ইটস অল টুগেদার টেকনোলজি। আমরা এখন টেকনোলজির মধ্যে চলে আসছি। আপনি দেখেন সফটওয়্যারের মাধ্যমে বোঝা যায় যে একটা বিল্ডিং এ কিরকম, ম্যাডাম বলবেন যে জিরো এনার্জি বিল্ডিং হচ্ছে, যে সফটওয়্যারের মাধ্যমে সামনে আপনি আরো জানবেন যে স্মার্ট গ্রিড হচ্ছে। স্মার্ট গ্রিড মানে হচ্ছে আপনার এনার্জি রিসোর্সগুলি, আমি কিছুক্ষণ আগে স্যারকে বলছিলাম যে আমরা এনার্জি যেখান থেকে গ্যাস, যেখান থেকে এক্সট্রাকশন হচ্ছে, সেখান থেকে আসা পর্যন্ত এন্ড ইউজার বিদ্যুৎ আসা পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি 1.2% এফিসিয়েন্সি, মানে 100%, 100 টাকার একটা তেল দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করে 1.2% এফিসিয়েন্সি পাচ্ছি। সেটা আমেরিকাতে বলেন, তারা যদি 5% এফিসিয়েন্সি করতে পারে, কনজারভেশন করতে পারে, সারা মানে বাংলাদেশের মতো অনেকগুলি কান্ট্রিকে তারা ফ্রি বিদ্যুৎ দিতে পারবে। তাছাড়াও আমি বারবার করে বলছি যে আমাদেরকে অবশ্যই টেকনোলজিতে আসতে হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আসতে হবে, সফটওয়্যারে আসতে হবে, যাতে করে সব কিছুতেই আমরা স্মার্টলি, যেমন স্মার্ট গ্রিড আসছে বা এনার্জি এফিসিয়েন্সির কথা বলা হচ্ছে, সবকিছুতেই আমরা কনজারভেশনের দিকে যেতে পারি এবং দেশকে, আমাদের জাতিকে একটা সুযোগ তৈরি হয়েছে, যেহেতু আমরা পুয়ার নেশন ছিলাম, যে আমরা আমেরিকার মতো বা ইউরোপের মতো বেশি এনার্জি কনজিউম করি নাই, আমাদের হ্যাবিট মানে হয়নি। তারা বড় বড় বাল্ব দিয়ে অনেক কিছু এনার্জি নষ্ট করে ফেলেছে। আমরা এখন পরিবেশকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে পারি এবং ভালোভাবে এনার্জি বিদ্যুৎ ব্যবহার করতে পারি। এইভাবেই আমরা পৃথিবীকেও কিন্তু আমরা লিডারশিপ দিতে পারি। ধন্যবাদ সজ্জাদ। আমরা ফোন আসছে একটা নেই। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা তো মানে সাধারণ জনগণ যাতে বিদ্যুৎ সাশ্রয় করে সেই
কিন্তু আমরা যদি জানি যে আমরা যারা সাধারণ কনজিউমার, তারা তাদের বিলটা সাধারণত দেখা হয় এটা রেট দিয়ে, আর যারা ইন্ডাস্ট্রিয়াল মালিক ইন্ডাস্ট্রি গুলো দেখা হয় ইঞ্জিনিয়ারকে দিয়ে। এখানে ভাগাভাগির একটা ব্যাপার আছে। এইটা নিয়ে আপনার যদি একটা অ্যাওয়ারনেস করে তাহলে কিন্তু এখান থেকে অনেক বিদ্যুৎ সাশ্রয় হয় এবং সরকার এখান থেকে অনেক মানে টাকা আনতে পারে। এই ব্যাপারে আপনারা যদি অ্যাওয়ারনেস করেন তাহলে কিন্তু ভালো হয়। ধন্যবাদ। কেউ কমেন্ট করবেন? অ্যাকচুয়ালি বলেন না, এখানে যেটা উনি যেটা বলছেন যে শুধু এন্ড ইউজার না, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি, ডিস্ট্রিবিউশন সব জায়গায় প্রিজার্ভেশনের প্রয়োজন আছে এবং মানে সব জায়গায়, যে আমি প্রথম উদাহরণটা দিলাম, অ্যাকচুয়ালি 1.2% এফিসিয়েন্সি হচ্ছে। সব জায়গায় সাশ্রয় করার অনেক সুযোগ আছে এবং বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলিতে অনেক বেশি সাশ্রয় করা সম্ভব এবং আমাদের যে 5000 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন সেখান থেকে সাশ্রয় করে আমরা, আমার ধারণা 20% সাশ্রয় করলে মানে 2000 বা 1000 মেগাওয়াট বাঁচিয়ে ফেলতে পারি। এটা আমি বলতে যাচ্ছিলাম কি, আমাদের কিন্তু এটা নর্মাল একটা ধারণা যে রেসিডেন্সিয়াল সেক্টর ইজ দ্য বিগেস্ট এনার্জি ইউজার, কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু তা বলে না। এখন আমি এক্সাক্ট স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি না কারণ ওগুলা ডেটার আমি ভুল কোট করব, কিন্তু রেসিডেন্সিয়াল সেক্টর কিন্তু বিগেস্ট এনার্জি ইউজার এবং এমনকি আমেরিকার মতো দেশেও যে রেসিডেন্সিয়াল সেক্টরে কিন্তু ম্যাক্সিমাম এনার্জি, এটা কিন্তু জি এটাই কিন্তু এখানে আমরা বলি যে আমরা বড় একজন জায়ান্টের কাছ থেকে যা সেভ করতে পারবো, আমাদের রেসিডেন্সিয়াল সেক্টরের যে অ্যাওয়ারনেস এবং ইউজ এবং সেখানে অ্যাচিভমেন্ট থেকে কিন্তু আমরা অনেক বেশি এনার্জি জেনারেট করতে পারবো। আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই। ওই যে ডক্টর মুনাজ বললেন যে টেকনোলজি, কিংবা ডক্টর সাজ্জাদ বললেন যে টেকনোলজি ইউজ অবশ্যই লাগবে, কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু কিছু কিছু বিল্ডিং এ কিছু কিছু ফাংশনে আমরা কিন্তু এনার্জি মানে আর্টিফিশিয়াল এয়ার কন্ডিশনিং লাগবেই, এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না কারণ সার্টেন ফাংশন ডিমান্ডস কন্ট্রোল টেম্পারেচার, সেটা আমাদের কোনো দ্বিমত নেই, টেকনিক্যাল কারণে। কিন্তু যেখানে আমরা পারবো যেটা না দিয়ে পারি, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি গত 20 বছর আগে যেসব ডিজাইনগুলো হতো সেই ডিজাইনগুলো কিন্তু ওই যে এনার্জি কনসিয়াসনেস থেকে প্যাসিভ ডিজাইন করতো, যেন ন্যাচারাল ফ্লো থাকে, ন্যাচারাল লাইট থাকে। আর 20-25 বছর আগে থেকে যখন প্রথম এয়ার কুলার ইউজ শুরু হলো, সেই এয়ার কুলার ইউজ কিন্তু মানুষের কমফোর্ট ভ্যালু না থেকে না প্রেস্টিজিয়াস ভ্যালু থেকে প্রথম শুরু হলো। আমি 1989 একটা কোলাবোরেটিভ লিঙ্ক প্রোগ্রাম করি ইউকে এর সাথে, যখন বিল্ডিং রিসার্চ এস্টাবলিশমেন্ট এন্ড বিল্ডিং ইউকে এর একটা ইউনিভার্সিটি এন্ড বুয়েটের সাথে। সেই সময় আমরা অনেকগুলো স্টাডি করেছিলাম এবং তখন দেখা গিয়েছিল যে এই হারে কিন্তু 1989 মানে 22 বছর আগে এখানে প্রেস্টিজিয়াস ভ্যালু থেকে কিন্তু এসির ইউজটা ইন রেসিডেন্সিয়াল সেক্টরে আসছিল এবং তার পরবর্তীতে তখনকার ডিজাইনগুলো হতো কিন্তু ক্লাইমেট রেসপন্সিভ ডিজাইন, উত্তর দক্ষিণ খোলা রাখতো, থ্রো ভেন্টিলেশন রাখতো, ন্যাচারাল লাইট এনাফ থাকতো, সানশেডিং ডিভাইস থাকতো। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ওই যে আমাদের গ্লোবালাইজেশনের যে ব্যাড সাইডটা, যে আমরা মানে বিদেশের ইউরোপিয়ান বলেন, আপনার মেডিটেরিয়ান আর্কিটেকচার, যেমন মেডিটেরিয়ান আর্কিটেকচারে কোনো সানশেড লাগে না। কেন লাগে না? কারণ মেডিটেরিয়ান ক্লাইমেটে নাতিশীতোষ্ণ, না গরম না শীত, এবং সেখানের যদি আর্কিটেকচারটাকে আমরা বাংলাদেশে ব্যবহার করি তাহলে তো ন্যাচারালি আমরা ওই যে একটু আগে আমি যে কথাটা বললাম, আমার বাইরে কমফোর্টেবল টেম্পারেচার, আমার ভিতরে কিন্তু কমফোর্টেবল টেম্পারেচার না। তো সেই জন্য এখানে যে প্রশ্নটা আমার আসছে যে আমরা এখানে রেসিডেন্সিয়াল সেক্টরটার দিকে যদি আমরা অনেক জোর দিই, আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা জোর ওরা এমনি দিবে, কারণ তাদের আউটপুট ইজ রিলেটেড টু প্রফিট, কারণ তারা তাদের নিজের স্বার্থেই কিন্তু তাদের খরচ বেশি হলে তারপর আপনি কথা বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ শুনছি আমি, আপনি বলুন। শুনতে পাচ্ছেন? জি শুনছি, আপনি বলুন। আমি বিদ্যুতের কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলুন। ওই বিদ্যুতের সমস্যা থেকে আমরা পড়াশোনা করি আমাদের ক্যাম্পাস গুলোতে এত বাতি জ্বলে, সবগুলো 100 পাওয়ার 200 পাওয়ার। তো আমরা যেখানে পড়াশোনা করি, পড়াশোনার জায়গায় যদি এনার্জি সেভিং বাতিগুলো লাগানো হয় তাহলে আমাদের স্টুডেন্টের জন্য
ম্যাথগুলোতে যে প্রবলেম যে হয় ওই ব্যাপারে একটু অ্যাড করছে, যেটা হচ্ছে যে আসলে উনি যেটা বলতে চাচ্ছিলেন যে বিল্ডিং কিন্তু 40% এনার্জি 30% হিসেবে ওয়েস্ট যদি অনেক বেশি সেভ হয়ে যাবে। আর উনি যেটা বললেন যে মিটার রিডিং এবং ইন্ডাস্ট্রির ব্যাপারে একটা যোগসাজশ আছে, আসলে ম্যাডাম একটু আগেই সে উত্তরটা দিয়েছিলেন যে প্রিপেইড মিটার। আমরা কিন্তু এখন বুয়েট থেকে প্রিপেইড মিটার আমরা তৈরি করছি সরকারের সাথে যৌথভাবে, এবং এই প্রিপেইড মিটারটাও কিন্তু আমরা আসলে ইন্ডাস্ট্রির জন্য একইভাবে একটা পরীক্ষামূলকভাবে চালু করে দেখতে পারি। আর এখন বাংলাদেশে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, অনেক ইন্ডাস্ট্রি, আসলে সব ইন্ডাস্ট্রি বলবো না, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে চলে গেছে আসলে, কাদের যেহেতু আমরা সরকারিভাবে তাদেরকে দিতে পারছি না। এটাই আর কি বলতে চাচ্ছিলাম। যে জি ধরুন ডক্টর সাজ্জাদ, আপনার কাছে আমি আসি। আজকাল সৌরবিদ্যুতের কথা খুব শোনা যাচ্ছে এবং সরকারও নানানভাবে উৎসাহিত করতে সৌরবিদ্যুৎকে। তো এই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমাদের বহুতল ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার কতটা সম্ভাবনা আছে বলে মনে করেন? আমি মনে করি মানে এটা খুবই সম্ভাবনাময় একটি দিক। বাট আমি এটা এই কোয়েশ্চেনে যাওয়ার আগে ডক্টর মুনাজের একটা জিনিস আমি আরেকটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে যে দর্শক বললেন যে কোন কোন সেক্টরে অ্যাকচুয়ালি মোটর আমাদের প্রচুর এনার্জি কনজিউম করে, সেখানেও কিন্তু ইন্টেলিজেন্ট মোটর কন্ট্রোলার যদি আমরা ইউজ করি ইন্ডাস্ট্রিতে এবং সরকারের নীতি নির্ধারণীতে বাধ্য করা হয়, তাহলেও বিশাল মানে বলা যায় যে অনেক মানে 20 to 30-40% ইলেকট্রিসিটি সেভ করা যায় ইন্ডাস্ট্রিতে, মানে ইন্টেলিজেন্ট মোটর কন্ট্রোলার। এখানে সৌর বিদ্যুতের ব্যাপারে যে প্রশ্নটা আসছে, বর্তমান সরকার একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, বাট আমার কাছে মনে হচ্ছে সেটা বিশেষ করে যদি আমরা প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে না যাই, শুধু শুধু বিল্ডিং এ বিদ্যুৎ মানে সৌর প্যানেল লাগালাম, বিদ্যুৎ উৎপাদন হলো না, বা একটা ব্যাটারি সিস্টেমে চলে গেলাম, শুধু শুধু আইপিএস হাজার হাজার ব্যাটারি তৈরি করলাম, তাহলে এটা সমস্যা সৃষ্টি করবে, বিদ্যুৎ উৎপন্ন করবে না। সৌর বিদ্যুৎ বা সান ইজ এ ব্লেসিংস, এই ব্লেসিংসটাকে আমরা যদি অন্যদিকে নিয়ে যাই, মানে সেখানে যদি আমাদের জ্ঞান বুদ্ধি ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট ইউজ না করি, আমার কথাটা হচ্ছে যেখানে যেই বিল্ডিং এ আমার হট ওয়াটার করা হচ্ছে সেখানে আমরা ইজিলি সৌর বিদ্যুৎ দিয়ে হট ওয়াটারটা ম্যান্ডেটরি করে দিতে পারি। হিটিং ওয়াটার মানে হোটেল রেস্টুরেন্ট তারপরে হসপিটালগুলিতে হিটিং ওয়াটারটা সৌর বিদ্যুৎ দিয়ে করতে হবে। বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিশাল হিটিং ওয়াটার হয়, সেখানে গ্যাস আমাদের নেই, সেখানে গ্যাসকে একটা অংশ পর্যন্ত প্রি হিটিং সৌর বিদ্যুৎ দিয়ে বা সোলার থার্মাল দিয়ে করা উচিত বলে আমি মনে করি। বাট আমরা যদি এখন যেভাবে করছি বিল্ডিং সবাইকে 3% বা 5% 7% বিদ্যুৎ মানে প্যানেল দিতে হবে, সেখানে কোনো সার্টিফিকেশনের কোনো ব্যবস্থা নেই, তাহলে এটা একটা ওয়েস্টেজ অফ মানি হবে বলে আমি মনে করি। বাট এটা খুবই সম্ভাবনার দিক, এবং সূর্য আমি সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে বলি সব জায়গায়